একটা এমন পাহাড়ি অফবিট গ্রাম যেখানে আকাশ নেমে আসে পাহাড়ের বুকে, মেঘেরা পথ হারায় সবুজের ভিড়ে। এখানকার নীরবতায়ও একটা মধুর সুর আছে, যা শুনলে তোমাদের মনে হবে তা যেন হাজারো না বলা গল্পের প্রতিধ্বনি। এখানে পাহাড় ধ্যান করে, বাতাস জপে মন্ত্র, আর বাবা মহাদেব নীরবে আশীর্বাদ করে চলেন সকল পথিককে। জানো তো, আমার বহুদিনের শখ পাহাড় চূড়ায় দাঁড়িয়ে সূর্যাস্তের আভা দেখব, কিংবা ব্যালকনিতে বসে রাতের পাহাড়ের নেকলেস ভিউ। তবে বলা বাহুল্য, শুধু সেই শখ পূরণ নয়, এই গ্রামে থেকে তোমরাও আমার মতো পায়ে হেঁটে ঘুরে দেখে নিতে পারো পাশাপাশি আরও দুটো গ্রাম। আর এই সব কিছু ছাড়া যদি তোমরা আমাদের মতো ভর সন্ধ্যাবেলায় এমন থ্রিলিং অভিজ্ঞতাকে নিজেদের স্মৃতির ঝুড়িতে বন্দি রাখতে চাও, তাও পারো। তাছাড়া তোমরা এখানে আসবে কিভাবে, খরচ কেমন হবে, আর স্বাদের মধ্যে সাধ্য পূরণ করবে এমন কোন হোমস্টেতে থেকে, তা সবই তোমাদেরকে বলবো এই ভিডিওতে। কথা দিচ্ছি, পাশাপাশি থাকা প্রায় 2 থেকে 3টে গ্রামের এমন কমপ্লিট ভিডিও হয়তো ইউটিউবে এর আগে তোমরা খুব কমই দেখেছো। তাহলে চলো দেরি না করে বরং তোমাদেরকে আজ নিয়ে যাই রামধুরায়। চলেছি কালিম্পংয়ের আরও একটা অফবিট গ্রাম রামধুরার পথে। তবে প্রকৃত অর্থে হোটেল সম হোমস্টে এর সাথে পাকা রাস্তা থাকা সত্ত্বেও জায়গাটা ঠিক কতটা অফবিট তা নিয়ে একটু সন্দেহ তো রয়েইছে। এখন গিয়েই বরং দেখা যাক তাকে ঠিক কতটা পাহাড়ি অফবিট গ্রাম বলা যায়। দেখেছো কাণ্ড, খুব বেশি হলে 10 মিনিট হলো গাড়িতে উঠেছি, তার মধ্যেই মেঘ বাবাজি তার অগণিত অস্ত্র দিয়ে আমাদের এই পাহাড়ি রাস্তাকে একেবারে ভিজিয়ে দিচ্ছে। আমরা এবারে পাহাড়ে 3 দিন 3টে অফবিট গ্রামে ছিলাম, আজ তৃতীয় দিন। মাঝে একটা দিন এমন একটা অফবিট গ্রামের হোমস্টেতে ছিলাম যেখানকার এক্সপিরিয়েন্স আমাদের বিন্দুমাত্র ভালো ছিল না, তবে সে কথা অন্য আরেকদিন। আপাতত রামধুরা গ্রামে ঢোকার ঠিক মুখেই পড়লো দেওরালি ভিউ পয়েন্ট। এখন দেখা যাক এই বর্ষায় এই দেওরালি ভিউ পয়েন্টের ভিউ আমাদের ঠিক কতটা কাছে টানে। ছবির মতো সুন্দর আর মনের ক্যানভাসে থেকে যাওয়া দৃশ্য দেখে শুধু একটা কথাই মনে হলো, পাহাড় কখনো বোধহয় তার সবটুকু সৌন্দর্য একসাথে প্রকাশ করে না। কিছুটা রেখে দেয় মেঘের আড়ালে, কিছুটা বৃষ্টির সুরে, আর বাকিটুকু তোমার হৃদয়ে। আজকের এই যাত্রাপথের আমাদের আসল প্রাপ্তি হলো এই বৃষ্টি। উফ, কি যে অসম্ভব ভালো লাগছে তা বলার মতো সত্যি আমার কোনো ভাষা জানা নেই। তোমরা তো জানোই, পয়েন্ট বাই পয়েন্ট দেখার তাড়া আমার কখনোই থাকে না। তবে যেহেতু আমরা একটু বাজেটে ট্রাভেল করি, তাই মাঝে মধ্যে পকেটের দিকেও খেয়াল রাখতে হয়। এই যেমন দেখো, এই 10 কিলোমিটার রাস্তা আসতে কিন্তু আমাদের 1000 টাকা দিয়ে গাড়ি ভাড়া করতে হয়েছে। আর যেহেতু বার্মেক, রামধুরা আর মুনসংগ্রাম একদম পাশাপাশি পড়ে, তাই প্রথমেই হোমস্টেতে চেক ইন না করে আমরা সোজা চলেছি বার্মেকের বিখ্যাত জলসা বাংলো দেখতে। তোমরা চাইলে রামধুরা থেকে পায়ে হেঁটেও এখানে আসতে পারো, তবে যেহেতু আমরা মাত্র একদিনই এখানে থাকবো, তাই আসার পথে এখানে গাড়ি করে চলে এলাম, কারণ এরপর আমরা পায়ে হেঁটে ঘুরে দেখব সম্পূর্ণ রামধুরা গ্রামখানা। রামধুরাতে আমাদের হোমস্টেতে পৌঁছানোর আগে আমরা এখন চলে এসেছি জলসা বাংলোতে। এই জায়গাটা অ্যাকচুয়ালি রামধুরার ওপর হয়ে আসতে হয়, তো আমরা আগে জলসা বাংলো দেখব, তারপরে আমরা আমাদের হোমস্টেতে যাব। আজকে বৃষ্টি হয়েছে, শুধু বৃষ্টি হয়নি, মারাত্মক বৃষ্টি হয়েছে। আশপাশে কেউ নেই, এত ফাঁকা জেনারেলি এখানে থাকে না। বর্ষাকাল, বৃষ্টি সব মিলিয়ে মিশিয়ে এই জায়গাটা আজকে এত ফাঁকা, আমরা দুজন এই জায়গাটাকে দারুণভাবে উপলব্ধি করছি। ব্রিটিশ আমলে তৈরি এই জলসা বাংলোতে ঢোকার জন্য কিন্তু এন্ট্রি ফিও রয়েছে, জনপ্রতি 25 টাকা করে। সপ্তাহে 7 দিনে কিন্তু সকাল 6টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত এই জায়গাটা খোলা থাকে। এখন যেহেতু অফ সিজন, তাই চারিদিকে তোমরা শুধু সিঙ্কোনা প্লান্টেশন ছাড়া আর কিছু দেখতে পাবে না। তবে সিজনের সময় এলে কিন্তু রডোডেন্ড্রন ফুল গাছও এখানে দেখতে পাওয়া যায়।
আমার পিছনে এখন যে বাংলোটা দেখতে পাচ্ছ এটাই হলো বিখ্যাত জলসা বাংলো। 1920 সাল নাগাদ কিন্তু এই জলসা বাংলোটা তৈরি হয়। তোমরা কিন্তু এখন চাইলে এই জলসা বাংলোতে থাকতে পারো। এখানে মোটামুটি দুরকমভাবে থাকা যায়। এই বাংলোতে তোমরা থাকতে পারো, ভাড়া পড়ে 3,500 টাকার আশেপাশে। আর যদি তোমরা ট্রি হাউসে থাকতে চাও, মানে দেখো এই যে এগুলো ট্রি হাউস, এরকম ট্রি হাউসে থাকতে গেলে কিন্তু তোমাদের পার ডে খরচ পড়বে 5,000 টাকার আশেপাশে। আমি পারলে এখানকার বুকিংয়ের যে ওয়েবসাইটটা নিচে ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর তোমরা যারা রামধুরা, ইচ্ছেগাঁও এই দিকে সাইট সিন করতে আসবে বা এই দিকে থাকতে আসবে, এই জায়গাটা কিন্তু মিস করো না, কারণ এখান থেকে তিস্তা নদীর যা ব্রেথ টেকিং ভিউ পাওয়া যায়, তোমরা শুধু দেখো একবার কেমন দেখতে লাগে। আরেকটা খুব মজার বিষয় তোমাদের সাথে শেয়ার করি। এই জলসা বাংলো তো 1920 সালে ইংরেজরা তৈরি করেন। ইংরেজরা মোটামুটি উত্তরবঙ্গের যতগুলোই বাংলো তৈরি করেছেন সবই কোনো না কোনো ফরেস্টকে কেন্দ্র করে বা কোনো হিল স্টেশনকে কেন্দ্র করে। কিন্তু এই যে জলসা বাংলোটা, এটা কিন্তু তৈরি হয়েছিল এখানে যে সিনকোনা প্লান্টেশন সেটাকে কেন্দ্র করে। তো এই যে আমার চারিদিকে দেখতেই পাচ্ছ তোমরা, এই পুরো জায়গাটা কিন্তু সিনকোনা প্লান্টেশনের অন্তর্গত। ওই যে কথা আছে না, ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভানে। আর আমার সুইট ওয়াইফ সে যে জায়গাতেই যায় গাছের ডাল চুরি করে না। এটা একটু দেখাই, তোমরা শুধু দেখো। জলসা বাংলোর ওখানে একটা বিশাল বড় টগর ফুলের গাছ ছিল। টগর ফুলগুলো অনেক বড় বড় ছিল, মানে ওই রকম ভেরিয়েন্ট আমরা আগে কোনোদিনও দেখিনি। উবুর তো দেখে ওই গাছ, মানে ওই ডাল বাড়িতে নিয়ে যাবে, এবার কি উপায়, চুরি তো করা যাবে না। আর ওখানে যে কেয়ারটেকারটা ছিল, আমরা তাকে রিকোয়েস্ট করায় ও আবার দা দিয়ে কেটে দিল। দেখাই ডালটা, এটা কিন্তু তোমরা ভেবো না আমরা চুরি করে এনেছি। এই যে দা দিয়ে কেটে দিল এই ডালটা। এবার জানি না এটা বাড়ি অবধি নিয়ে যেতে পারবো কি না, দেখা যাক। যদি গাছ হয় তোমাদের সাথে শেয়ার করব পরে। আর এই গাছটা, মানে এই ডালটা দেখলে মা কিন্তু সবচেয়ে বেশি খুশি হবে। একদম। কি কেমন লাগছে জার্নিটা? দারুণ না? পারলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো। বিশ্বাস করো, তোমাদের কমেন্টগুলো পড়তে না আমার দারুণ লাগে। আর যদি চাও আমাকে কিন্তু ফেসবুক আর ইনস্টাগ্রামেও ফলো করতে পারো। চারিদিকে মেঘের খেলা আর সবুজের মোড়ক দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে জায়গাটা ঠিক কতটা সুন্দর। বিশ্বাস করো, আমার প্যান্থারের চোখে ভার্চুয়ালি আমি ঠিক কতটা বোঝাতে পারছি আমি সত্যিই জানি না। তবে এই জার্নিটা কিন্তু এক কথায় আমাদের কাছে অসাধারণ লাগছে। আর এই জলসা বাংলোর খুব কাছেই আছে মনসং ভিউ পয়েন্ট। ভাবলাম সেখান থেকেও একবার ঢু মেরে আসা যাক। এখন আমরা দাঁড়িয়ে আছি মুনসং ভিউ পয়েন্টে। জলসা বাংলো থেকে তিস্তা নদীর যে রূপ তোমরা দেখলে, এই মুনসং ভিউ পয়েন্ট থেকে কিন্তু ওই একই রূপ আরো কাছ থেকে দেখতে পাবে। মুনসং ভিউ পয়েন্টের রাস্তার ঠিক ওপরে এই যে গাছগুলো, এগুলো কিন্তু সব সিনকোনা গাছ। এই যে দেখো, এগুলো সব সিনকোনা গাছ। মানে এখান থেকে তোমাদের ওই জলসা বাংলো অবধি যেতে যেতে যতগুলো রাস্তার পাশে গাছ পড়বে ম্যাক্সিমামই সব সিনকোনা গাছ। এই জায়গাটা পুরোটা সিনকোনা প্লান্টেশনের অন্তর্গত। মুনসং ভিউ পয়েন্ট দেখে এখন আমরা রামধুরাতে আমাদের হোমস্টের দিকে চলেছি। নাম কুংসাং হোমস্টে। রামধুরাতে থাকার মতো হয়তো প্রচুর হোমস্টে রয়েছে, তবে আমরা যে হোমস্টেতে থাকবো সেটা কিন্তু খুবই বাজেট ফ্রেন্ডলি। ইউটিউবে এর আগে এর কোনো ভিডিও বোধহয় তোমরা দেখোনি, তবে আবার ভেবে বসো না এটা কোনো প্রমোশনাল ভিডিও। আমরা যেটা দেখি, যেটা ফিল করি, তা ভালো মন্দ যেমনই হোক তা তোমাদের সাথে শেয়ার করে নিই। আপাতত চলো, আমাদের হোমস্টে প্রায় এসেই গিয়েছে। এই তো একেবারে রাস্তার ওপরেই আমাদের হোমস্টে। এখন গিয়েই বরং দেখা যাক এই হোমস্টেটা কেমন। তবে এখন চলো তার আগে এই হোমস্টে রুম ট্যুরটা তোমাদের একবার দিয়ে দিই। বাহ, দিব্যি বড় সড়ো ঘর। বিছানাতে আরামসে 4 জন শোয়া যাবে, এবং এখানে 1 জন এবং রোগা হলে 2 জন শুতে পারবে তোমরা। এখানে দেখো খুব সুন্দর একটা কার্পেট পাতা রয়েছে,
এবং এইখানে একটা মেসেজ রয়েছে দেখছি, ব্লেস দিস হোম অ্যান্ড অল হু এন্টার। বাহ, দুর্দান্ত। এই ছবিগুলো দেখো। আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হলো এই ঘরের কালার কম্বিনেশনটা। তোমরা দেখো, ভীষণ রুচিসম্মত। আরেকটা জিনিস দেখাই, এই ঘরের মেন ইউএসপি যেটা দেখতে পাচ্ছ, এই ঘরের দেয়াল জুড়ে দুটো বড় বড় জানালা। দেয়াল বলতে কিচ্ছু নেই, এবং জানালাটা যদি খুলি, এই হচ্ছে ভিউ। এখন মেঘ করে রয়েছে, ওই জন্য দেখা যাচ্ছে না। কালকে সকালে যদি আকাশ ক্লিয়ার থাকে দেখাবো আমাদের এই ঘরের ব্যালকনি থেকে কি দুর্দান্ত ভিউ দেখা যায়। তার আগে চলো এবার তোমাদের ওয়াশরুমটাও দেখিয়ে দিই। এই হলো ওয়াশরুমের মতো পরিষ্কার পরিচ্ছন্ন, গিজারও রয়েছে। কেমন লাগলো তোমাদের এই রুম ট্যুরটা? আরেকটা কথা, সেটা হলো এই হোমস্টে কিন্তু এখনও পর্যন্ত সম্ভবত ইউটিউবে কেউ এক্সপ্লোর করেনি। আমরা যতগুলো ইউটিউবে রামধুরার ভিডিও দেখেছি, এই হোমস্টের কিন্তু একটাও ভিডিও পাইনি। তোমরা যারা আমাদের এই ভিডিওটা দেখছো তারা প্লিজ কমেন্টে জানিও তোমাদের এই হোমস্টেটা কেমন দেখতে লাগলো। আর এখন চলো, আমাদের ভীষণ খিদে পেয়েছে, আর আমাদের লাঞ্চটাও খাওয়ার টেবিলে সার্ভ করে দিয়েছে। আমরা চটপট খাওয়ার টেবিলে চলে যাই, আর তারপরে খাওয়ার পরে আমরা কিন্তু এই রামধুরা গ্রাম আর এর আশপাশটা পায়ে হেঁটে তোমাদের দেখানোর চেষ্টা করবো। চলো। আরও দিদি, আমাদের লাঞ্চ এখানে সার্ভ করে দিয়েছেন দিদি। हेलो दीदी, आपका नाम क्या है? मेरा नाम प्रणीता। प्रणीता है। और आपका नाम क्या है दादा? सफल। सफल। आप लोग दोनों यही रहते? नहीं नहीं, ये मेरा भाई है। আচ্ছা, চলো দেখা যাক আমাদের লাঞ্চে কি কি দিয়েছে দেখে নিই। গরম গরম খাবার আমাদের এখন সার্ভ করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি হোমস্টেতে যা দেয় আর কি, সবই ওই গতানুগতিক খাবার, ভাত, ডাল, ডিমের কারি, একটা সবজি। কিন্তু আমার যেটা সব থেকে ভালো লাগছে সেটা হচ্ছে ওনাদের সার্ভ করার যে পদ্ধতিটা সেটা। বাহ, ভাত ডাল তো যেমন হয় তেমন, এবার একটা পাহাড়ি সবজি দিয়েই যে সবজির তরকারিটা করেছে, এটা দারুণ খেতে লাগছে। আমি বুঝতে পারছি না এটা কী সবজি, তারও জিজ্ঞেস করি। আমি জিজ্ঞেস করলাম তো ওনারা বললেন এটা পটল। আমি খুব অবাক হয়ে গেলাম, আমার পটল আমি প্রায় খাই না বলতে গেলে। পটলগুলো এত কচি, এত সুন্দর টেস্ট হয়েছে, হাউমাউ করে খেয়ে নিচ্ছি আমরা। ঘড়িতে এখন সময় 3:30, আর আমরা আমাদের হোমস্টেতে খেয়ে দিয়ে বেশ কিছুক্ষণ বিশ্রামের পর এখন পায়ে হেঁটে বেরিয়ে পড়েছি রামধুরা গ্রাম ঘোরার জন্য। আসলে তোমরা যারা আমাদের ভিডিও রেগুলারলি দেখো তারা নিশ্চয়ই জানো আমরা পাহাড়ের আনাচে কানাচে পায়ে হেঁটে ঘুরতে ভীষণ ভালোবাসি। সত্যি বলতে কোথাও এসে সেখানে পায়ে হেঁটে না ঘুরলে সেখানকার আসল যে পালসটা সেটা কোনোভাবেই আমার মনে হয় না যে ধরা যায়। পাহাড়ের প্রত্যেকটা জায়গার সাধারণ মানুষ তাদের কালচারের সাথে পরিচিত হওয়ার জন্যে সেখানে পায়ে হেঁটে ঘোরার থেকে আর কিন্তু ভালো কোনো অপশান মনে হয় না আর কিছু আছে। যাই হোক, এখন আমরা শুনেছিলাম যে রামধুরাতে একটা খুব জাগ্রত শিব মন্দির আছে। আমরা এখন চলেছি সেই শিব মন্দিরের খোঁজে। এবার মুশকিলটা হচ্ছে, একটা জিনিস আমরা খেয়াল করে দেখেছি যে আমাদের হোমস্টেটা না রামধুরা গ্রাম যেখান থেকে শুরু হচ্ছে একদম সেই শুরুর দিকে। আর আমি কথা বললাম এখানে কিছু স্থানীয় মানুষজনের সাথে, তারা বললো যে মানে এই গ্রামের শেষ প্রান্তে গিয়ে সেই মন্দিরটা পড়ে। তো এখন চলেছি আমরা হেঁটে হেঁটে সেই মন্দিরের খোঁজে। আর সত্যি বলতে এখন কিন্তু টেম্পারেচার বেশ কম, মানে সকালের দিকে রীতিমতো এখানে আমাদের গরম হচ্ছিল, কিন্তু এখন এই যে দেখো আমি একটা বেশ মোটা টি শার্ট পরে বেরিয়েছি, আর বুবুর একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, কারণ 3:30-4 বাজতে যায় তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া ছাড়ছে, ওই জন্য আমাদের হাঁটতে বিন্দুমাত্র কষ্ট হচ্ছে না। যাই হোক, আর বেশি কথা বলবো না। এখন দেখো এই বিকেলের মিঠে রোদে এই রামধুরা গ্রামটাকে কেমন দেখতে লাগে। বিকেলের পড়ন্ত আলোয় পাহাড়ি পথ দিয়ে হাঁটতে যে কি পরিমাণ ভালো লাগছে তা বলার অবকাশ রাখে না। একটা অনিশেষ বিশুদ্ধতার ছোঁয়া যেন পরতে পরতে বিরাজমান। এখানকার প্রতিটা হোমস্টেতেই এমন ফুল গাছ দিয়ে সাজানো থাকে। হাঁটতে হাঁটতে চোখে পড়লো এইরকম 2-1টা ফাস্টফুড সেন্টারও। দোকান খোলা আছে বটেই, তবে এই গ্রামে যা হোমস্টের চাপ, আমার মনে হয় না এই ফাস্টফুড সেন্টারে আদৌ কিছু পাওয়া যায়। বুবু, ওর
ছাতাটা পছন্দ হয়েছে তোমার? এত কালারফুল ছাতা না, ওই জন্য দেখে ওর ভালো লেগেছে, বুঝলে? দেখো চাইছে। গো গো গো। রামধুরা থেকে বার্মিকের দিকে ওই মন্দিরটার খোঁজে আমরা হাঁটছিলাম, আর এই যে দেখো আমাদের এই বাঁদিকে রাস্তাটা ওপরে উঠে যাচ্ছে, এই রাস্তাটা কিন্তু চলে যাচ্ছে ইচ্ছেগাঁওয়ের দিকে। আমি শুনলাম সকালে আমরা যে ড্রাইভারের সাথে এসেছিলাম উনি বললেন যে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা নাকি এখন প্রচণ্ড খারাপ। সত্যি মিথ্যে জানি না, কারণ এখনো পর্যন্ত আমরা কোনোদিন ইচ্ছেগাঁও যাইনি। তোমরা যারা এই ভিডিওটা দেখছো আর ইচ্ছেগাঁও গিয়েছো, একবার কমেন্টে জানিও সত্যি কি ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তাটা খুবই খারাপ, নাকি ড্রাইভাররা ওরকম বলেই থাকে। আপাতত আমাদের সামনের দিকে মনটা ভালো হয়ে যাচ্ছে সত্যি। এই বিকেলে এই রামধুরা গ্রাম অফ সিজন বলে বোধহয় হয়তো কিছুটা এতটা কম ভিড়, কারণ এখানে যা হোমস্টের চাপ সেই তুলনায় এত কম ট্যুরিস্ট ভাবা যায় না। মানে আমি হাতে গুনে 10-15 জন মানুষ দেখলাম এতক্ষণ হাঁটছি তাও। যাই হোক, এই দেখো সামনে কথা বলতে বলতে এই জঙ্গলের ফাঁক থেকে উকি দিচ্ছে একটা নিচে প্লেগ্রাউন্ড। যাওয়ার পথে এই যে দেখো আমাদের বাঁদিকে আবার একটা মন্দিরে ওঠার পথ দেখতে পাচ্ছি, কিন্তু আমরা যে মন্দিরে যাব এই রাস্তাটা সম্ভবত ওই মন্দিরে পৌঁছাচ্ছে না, কারণ আমরা যখন সকালে আসছিলাম ড্রাইভার বলেছিল যে এইটা না, সামনে আরেকটু এগিয়ে গেলে ওই জাগ্রত শিবের মন্দিরটা পড়বে। তো যাই হোক, চলো যদি সময় পায় আসার সময় তাহলে এই রাস্তাটা ধরে, মানে যেটা এই যে দেখো ওপরে উঠে যাচ্ছে, এই রাস্তাটা ধরে ওপরে যাওয়ার চেষ্টা করব। এই রাস্তাটা তো দারুণ লাগছে, মানে কোথায় উঠে যাচ্ছে তার শেষ দেখতে পাচ্ছি না। চেষ্টা করবো। এখন চলো আমরা একটু সামনের দিকে এগিয়ে যাই। আমাদের কুংসাং হোমস্টে থেকে বাবার মন্দির অর্থাৎ বার্মেক ধাম প্রায় 3 কিলোমিটার। যেতে সময় লাগবে ওই মিনিট 45 মতো। তবে বিশ্বাস করো, এই রাস্তায় হাঁটতে কিন্তু বিন্দু মাত্র কষ্ট হচ্ছে না, কারণ রাস্তা একেবারেই চড়াই উতরাই নয়, সমতল বললেই চলে। তাই তোমাদের সাথে যদি কোনো বয়স্ক মানুষও আসে, তিনিও খুব অনায়াসেই এই গ্রাম পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এই যে পাথর বাঁধানো রাস্তাটা দেখছো ও পড়ে চলে যাচ্ছে, আমার ভীষণ জানতে ইচ্ছা হচ্ছিল কোথায় যাচ্ছে এই রাস্তাটা আদৌ। আমি স্থানীয় আন্টিদের জিজ্ঞেস করলাম, ওনারা বললেন যে এই রাস্তাটা নাকি হনুমান টপের দিকে যাচ্ছে। কতটা সত্যি মিথ্যে জানি না, তবে লোকাল মানুষজন বলছেন যখন নিশ্চয়ই ঠিকই হবে। তবে আপাতত আমরা এখন যাচ্ছি ওই ধামের দিকে। তো চলো আমরা আরও সামনের দিকে এগিয়ে যাই। এই যে ফাইনালি আমরা চলে এসেছি হাঁটতে হাঁটতে মহাদেব ধামের কাছে। যে দেখো আমার পিছন থেকে সিঁড়ি উঠে গিয়েছে, আর সময় এখন হাতে যথেষ্ট আছে। আশা করা যায় ওপরে কি রয়েছে সেটা তোমাদের দেখাতে পারবো। সিঁড়ি ভাঙা শুরু করলাম। আন্টি বললেন যে 200-300, পাহাড়ি লোকের 200-300 হলে হয়, 200-300টা যদি 700-800 হয়ে যায় তখন মুশকিল। যাই হোক, জয় শিব শম্ভু। আমরা এখন হাঁটছি, ভালো লাগছে, খুব ভালো লাগছে। সব থেকে বড় কথা, কোনো ভিড় নেই, যেটা বারবার বলছি। কয়েকটা মাত্র সিঁড়ি ভেঙেছি, আর আমাদের ডান দিকে দেখো এখানে আমি তো পুরো হিন্দিটা পড়তে পারছি না, তবে এখানে কিছু একটা দেবী ধাম লেখা আছে। আর একদম দেখো পাথর কেটে তৈরি, এই যে একদম পাথর কেটে তৈরি। তো চলো ওখানে যাই, দেখি কি রয়েছে, চলো। কি দুর্দান্ত এক্সপিরিয়েন্স না? ওপরে পুরো পাথর কেটে এইটা তৈরি। এই যে শিবলিঙ্গ রাখা রয়েছে দেখছি অনেক, এখানে পুজো আর্চা হয়, তাই বেশি সামনে যাচ্ছি না, কারণ আমার পায়ে জুতো রয়েছে, সেটা যাওয়াটা ঠিক হবে না। আপাতত তোমরা দেখো কি দারুণ, আমার ওপরে কিন্তু এটা পাথর, এই জায়গাটা পাথর কেটে বানানো। কিছুটা ওঠার পরে এইখানে জুতো খুলে রাখার জায়গা আছে, এবং মন্দিরের এখানে ওপেনিং টাইম আর ক্লোজ টাইমও লেখা রয়েছে। এখানে ভোর 4টে থেকেই মন্দির খোলা হয়, আর বিকেল 6টা পর্যন্তই মন্দির খোলা থাকে। আপাতত চলো, সময় প্রায় হয়ে এসছে, আমরা ঝটপট মন্দিরের ওপরের দিকে যাই। পঞ্চপাণ্ডব যখন যুদ্ধ শেষে স্বর্গে আরোহণ করছিলেন, তখন তাদের সাথে একটা কুকুরও গিয়েছিল স্বর্গের দরজা অবধি।
আমরা স্বর্গে উঠছি কিনা জানি না, তবে এখন কিন্তু আমাদের সাথে একটা কুকুর চলেছে ওপরে বাবা মহাদেবের কাছে। এই দেখো, অপরিচিত হওয়া সত্ত্বেও ঠাকুর মশাই কিন্তু এক গাল হেসে আমাদেরকে নিয়ে চললেন বাবার কাছে। মন্দিরের দরজা এখন বন্ধ, তবে আমরা কিন্তু একবার বলাতেই উনি আমাদেরকে বাবাকে দর্শন করার সুযোগ করে দিলেন। এখন মন্দিরের ভিতরে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, তবুও বাইরে থেকে একবার তোমাদের দেখানোর চেষ্টা করলাম। ঠাকুর মশাইয়ের সাথে অনেকক্ষণ কথা হলো, এই মন্দিরের অনেক কাহিনী তিনি আমাদের শোনালেন, আমাদেরকে ভেতরে বসে মেডিটেশন করার সুযোগও করে দিলেন। তবে মূল ব্যাপারটা হলো এখানে কিন্তু শিবলিঙ্গের উচ্চতা প্রতিনিয়ত নাকি বাড়ছে, যা একেবারেই অকল্পনীয়। देखिए पूरा शेर का मुख जैसा है। हाँ जी, ओ ये माँ का रूप है ना? माँ का रूप है। আচ্ছা জি। মন্দির প্রাঙ্গণের এই যে জলাধারটা তোমরা দেখছো, ঠাকুর মশাই বললেন এখানে নাকি বুদ্ধিস্ট তন্ত্র অনুসারে আয়ুদান করা হয়। এ সম্বন্ধে বাকি ডিটেলস যদি তোমরা জানতে চাও তাহলে আমাদের ভিডিও শেষ অংশটুকু তোমরা দেখে নিতে পারো। সত্যি বার্মেক ধামের যে এই রকম তাৎপর্য থাকতে পারে এ আমাদের কল্পনারও অতীত ছিল। সত্যি বলতে আমরা ভেতরে ঢুকে বেশ কিছুক্ষণ মেডিটেশন করলাম। তারপর মহারাজজি এই যে আমাদের হাতে একটা করে কাড়া বেঁধে দিলেন, আর চরণামৃত দিলেন এবং ঠাকুরের প্রসাদ দিলেন। রীতিমতো এখনও গায়ে কাঁটা দিচ্ছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই। মানে ভেতরে রীতিমতো একটা ভাইব্রেশন আমরা ফিল করতে পারছি মেডিটেশন করার সময়। কি অসম্ভব সুন্দর লাগছে এই মুহূর্তটা। সত্যি মানে এখানে এসে এটা আমাদের, এই পাওয়াটা আমাদের ভীষণভাবে অপ্রত্যাশিত। তোমরা যারা আসবে এই চত্বরে বা কালিম্পংয়েও তোমরা যারা আসবে, এই জায়গাতে তোমরা পারলে একবার এসে ঘুরে যেও। চেষ্টা করো ভিড় যখন থাকবে না, মানে এরকম অফ টাইমে ঘুরে যেতে, তাহলে আরও ভালো লাগবে। আর যারা পুজো দিতে চাও স্পেশাল দিনগুলোতে, ওটা শ্রাবণ মাস জুড়ে এখানে প্রতিদিন হাজারে হাজারে মানুষ পুজো দিতে আসে, তো তারা একদম চোখ বন্ধ করে এখানে পুজো দিতে আসতে পারো। আমি নিচে মহারাজজির ফোন নাম্বারটা দিয়ে দেবো। তোমাদের এই মন্দির সংক্রান্ত বা এই ধাম সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে তাহলে এই মহারাজজিকে জিজ্ঞেস করো। ছিল তো একা, কিন্তু এখন 3 থেকে 4 জন সাঙ্গপাঙ্গকে জড়ো করে নিয়েছে। এর বেশি খিদে পেয়েছে। হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি এখন ওই হনুমান টপের সামনে, আর ঘড়িতে এখন বাজে প্রায় 6টা, অন্ধকার প্রায় নেমে এসছে। ওই জন্য বুবু ওপরে যাচ্ছে না, আমি একা যাব। দেখি ওপরে গিয়ে যদি কোনো ভিউ পাওয়া যায়। চলো ঝটফট উঠে পড়ি। এই রাস্তাতেও কিন্তু আমাদের সারমেয় সাথী আমার সঙ্গে চলেছে। ওই দেখো, ওই কোথায় যাস? আরে রাস্তাটা একদম পাথর কেটে তৈরি, শ্যাওলা জমে আছে, ভীষণ স্লিপারি। রাস্তা থেকে বেশ কিছুটা উপরে রয়েছে এই হনুমান টপ। তবে সত্যি বলতে এটা কিন্তু রামধুরার একটা হিডেন জেম বললেও ভুল বলা হবে না, কারণ স্থানীয় মানুষজন ছাড়া এখানে তেমন কেউই আর আসে না। দুর্দান্ত লাগছে জাস্ট এখানে এসে, দুর্দান্ত। আমরা ফাইনালি চলে এসেছি বার্মেকের হনুমান টপে, আর এখান থেকে বার্মেক আর রামধুরা গ্রামের একটা পুরো 360 ডিগ্রি ভিউ দেখা যায়। ওই যে নিচে দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে রামধুরা যাওয়ার রাস্তা, আর ওইখান থেকে
উঠে আসতে হয় হনুমান টপে। ওইখান থেকে রাস্তা এই চলে আসছে হনুমানজির কাছে। মহাদেব ধামের মতো বার্মেগ আর রামধুরা গ্রামের সাইড সিনে এই হনুমান টপও কিন্তু তোমরা অবশ্যই লিস্টে রেখো, কারণ নিশ্চয়ই দেখলে এই হনুমান টপে ওঠার রাস্তাটা কতটা এবং রাস্তাটা এতটা সুন্দর। রাস্তা থেকে হনুমান টপে গেলে হনুমান টপ থেকে এর যে 360 ডিগ্রি ভিউ পাওয়া যায় সেটা আরও দুর্দান্ত। যাই হোক, আমরা এবার নিচের দিকে নামছি, একটু অ্যাডভেঞ্চার করছি, কারণ এই যে দেখো আমাদের ডান দিক থেকে রাস্তা আর বাঁ দিকে ঘাসের মধ্যখান থেকে একটা ট্রেল নেমেছে। আমি এখন ওই ট্রেল ধরে নামার চেষ্টা করছি, যদিও লোকজন নামে দেখি বোঝা যাচ্ছে। চলো আস্তে আস্তে নামি। বাপ রে, প্রায় চলে এসছি। এই হলো রাস্তা, আর এই ওপর থেকে আমি ঘাসের ট্রেল ধরে নিচের দিকে চলে আসলাম। চলো, জয় বজরংবলী। ইয়াহু! कितना ऊपर? 2-3 मिनट। हाँ ऐसे 2-3 मिनट होगा। আমরা এখন দাঁড়িয়ে আছি, যেমনটা বললাম, মনসা দেবীর যে মন্দিরটা রয়েছে তার ঠিক প্রবেশদ্বারে। এবার মুশকিলটা হচ্ছে 6:30 বেজে গিয়েছে, দেখতেই পাচ্ছ অন্ধকার নেমে আসছে। আমি কথা বললাম, এখানে একজন লোকাল বাচ্চা ছেলে আসছিল, সে বললো 2-3 মিনিট তো লাগবেই। এবার মুশকিলটা হচ্ছে পাহাড়ি মানুষের 2-3 মিনিট মানে আমাদের কাছে 10 মিনিট, নামতেও হবে। আর রাস্তাটা দেখতেই পাচ্ছ ভীষণ সরু, তো এই রাস্তা থেকে ওঠাটা কতটা এখন সেফ সেটা বুঝতে পারছি না। এখন যাব নাকি কালকে সকালে জানি না, দেখা যাক। বুবুর সাথে একটু আলোচনা করি, বুবু যদি যেতে চায় তাহলে যাব, না হলে আজকের মতো ক্ষান্ত দেবো, কারণ প্রায় অন্ধকার নেমে আসছে আর পাহাড়ে কিন্তু অন্ধকার ঝুপ করে নেমে যায়। একদম ডান দিক চেপে। দেখতেই পাচ্ছ এই রাস্তাটার কথা বলছিলাম, বাঁ দিকে একদম সোজা নিচে একদম রাস্তায় চলে গিয়েছে, অনেকটা ডাউন। আর রাস্তাটা দেখো পুরো শ্যাওলায় মোড়া। এখানে যে ভোলে বাবার একটা ছোট্ট মন্দির রয়েছে, দেখা যাক আদৌ যেতে পারি কি না। এটা কিন্তু বেশ গা ছমছমে এক্সপিরিয়েন্স। চলো চলো, একদম ডান দিক চেপে। আগের দুটো রাস্তা মানে মহাদেব ধাম আর হনুমান টপ, এই রাস্তার তুলনায় কিচ্ছু না। এই রাস্তাটা পুরোটা এরকম ঢালু এবং মারাত্মক শ্যাওলায় মোড়া, পদে পদে পা স্লিপ খাচ্ছে, একদম পা টিপে টিপে চলতে হচ্ছে। বুবু, আমার মনে হয় না যাওয়াটা আর খুব একটা সেফ হবে। দেখতে পেয়েছো বুবু? চলো চলো চলো, যাই হোক ঠাকুর আছে, দেখা দিয়েছে, যাই। বাপরে, চলে এসছি। ওইটা বেশি সিঁড়ি না, কিন্তু ওই ঢালাই যে রাস্তাটা এরকমভাবে ওপরে উঠেছে, ওইটা এত স্লিপারি, দম বেরিয়ে গিয়েছে পা টিপে টিপে হাঁটতে। এই যে আমার পাশে মনসা মায়ের থান, অন্তত ওই পূজারীজির কথা অনুযায়ী কাছে যাচ্ছি না, পায়ে জুতো আছে। জয় মা, দেখো দারুণ লাগছে। আর এদিকে যেখানেই যাচ্ছি কেউ নেই, কেউ হনুমান টপে তবুও আমাদের ছাড়াও 2-3 জন ছিল। আমাদের ধামেও আমরা ছাড়া কেবলমাত্র ছিল একটা কুকুর। আর এখানেও এই যে দেখো আমাদের আরও একটা নতুন বন্ধু ঘুরছে, একটা না দুটো অ্যাকচুয়ালি, সরি একটু ভুল বলেছি। চলো এবার নিচের দিকে নেমে যাই, আর বেশিক্ষণ বসবো না, অন্ধকার প্রায় হয়ে এসছে। এখান থেকে দেখো পরিবেশটা এখন আর দুরন্ত সুন্দর এইসব বলা যাচ্ছে না, এখন পরিবেশটা রীতিমতো গা ছমছমে। আমি একটু চুপ করছি, তোমরা চারিদিকে ঝিঁঝি পোকার আওয়াজটা শুধু শোনো।
রামধুরার এই মা মনসা মন্দিরের কথাও একেবারে স্থানীয় মানুষজন ছাড়া আর প্রায় কেউ জানে না বললেই চলে। তোমরা তো দেখলে এখানে আসার রাস্তাটা ঠিক কেমন, আর জায়গাটা ঠিক কতটা জঙ্গলের মধ্যে। তাই তোমরা যদি কখনো এই গ্রামে আসো বা কালিম্পংয়ে সাইট সিনও করো, তাহলে তোমরা পারলে এই মন্দিরে একবার ঘুরে যেও। দারুণ অভিজ্ঞতা হবে, এইটুখানি তোমাদের বলতে পারি। প্যানিক করো না, এখানে তোমার মহাদেব আমি তোমার রাস্তা পার করাচ্ছি, আর আমার পার্বতী তুমি, আমি তোমার হাত ধরে আছি। আস্তে আস্তে, এখানে বেশি স্লিপারি, খুব ইজিলি। তাহলে বুবু তাকাও, 3টে সাইট সিন হয়ে গেল আমাদের, কমপ্লিট ইন রামধুরা অ্যান্ড বার্মেক। চলো, রামধুরা বার্মেক পুরো গ্রাম ঘুরে আমাদের দেখা হয়ে গেল। তবে সব থেকে ভালো লাগলো যে এই রামধুরা গ্রামটা পুরো পায়ে হেঁটে ঘুরলাম। একদম ঠিক কথা। মানে আমরা ধরো ওই রামধুরা বার্মেক এক্সপ্লোর করা শুরু করেছিলাম তখন প্রায় 4টে বাজে, আর এখন সময় 6:55। তো ওই ধরে নাও 2-2.5 ঘন্টার মধ্যে তোমরা ইজিলি ঘুরে ফেলতে পারবে। তার মধ্যে আমরা ভিডিও করেছি, থেমেছি, কুকুরদের বিস্কিট খাইয়েছি, ঝগড়া করেছি, ছবি তুলেছি, তারপরেও আমাদের 3 ঘন্টা এখনও লাগেনি। তো বুঝতেই পারছো, তোমরা যারা এই জায়গাতে আসবে তারা খুব ইজিলি পায়ে হেঁটেই গ্রামটাকে কভার করে ফেলতে পারবে। তার জন্য আলাদা করে গাড়ি রিজার্ভ করার কোনো দরকারও নেই, আর করে লাভও নেই, কারণ সবগুলোই তোমার সিঁড়ি ভেঙে ওপরে উঠতে হবে, গাড়ি কোনোভাবেই সেখানে যেতে পারবে না। চলো, আমাদের হোমস্টে দেখতে পাচ্ছি, গিয়ে দেখি আমাদের হোমস্টের দিদি আমাদের জন্য কি স্ন্যাক্স রেডি করেছে। হোমস্টেতে গিয়ে একটু ফ্রেশ ট্রেশ হয়ে তোমাদের সাথে তারপরে গল্পটা কন্টিনিউ করছি। এর আগেরবার যখন দার্জিলিংয়ের অফবিটে এসেছিলাম তখন লেপচা জগতে সাইট সিন দেখে ফেরার পথে ঠিক এই রকম অন্ধকার হয়ে গিয়েছিল। আর এবারে কালিম্পংয়ের অফবিটে এসে এই রামধুরা গ্রামের সব সাইট সিনগুলো দেখে যখন ফিরছি তখন সেই পুরনো ভিডিওর কথা মনে পড়ে যাচ্ছে। তোমরা যারা আমাদের লেপচা জগতের পুরনো ভিডিওটা দেখেছো, ওই জায়গায় আমি একটা জায়গায় বলেছিলাম যে লেপচা জগতে রেগুলার হোমস্টে না, কাইন্ড অফ হোটেল, মানে এত কমার্শিয়ালাইজ হয়ে গিয়েছে। আমার রামধুরাতে এসে এই হোমস্টেগুলো দেখেও তাই মনে হচ্ছে। একদম ব্যানার বাঁধানো, বাইরে লাইট চকচক করছে, মাঝখানে মাঝখানে এরকম ফাঁকা ফাঁকা রাস্তা রয়েছে যেখানে কোনো আলো নেই। তা সত্ত্বেও রামধুরা গ্রামে এই হোমস্টেগুলো ছাড়িয়ে তোমরা যদি আরেকটু বাইরের দিকে হাঁটো আমাদের মতো, তাহলে যে অসম্ভব সুন্দর একদম নিস্তব্ধ নিরিবিলি গ্রামের সন্ধান তোমরা পাবে, সেটা কিন্তু বহুদিন তোমাদের মনে থাকবে। হোমস্টের দিদি আমাদের গরম গরম স্ন্যাক্স দিয়ে গেলেন, দেখাই কি কি রয়েছে। দিদি বলেছিলেন যে তোমরা কি খাবে সন্ধ্যাবেলা। আমরা বললাম আপনারা যা খাওয়াবেন, আমাদের কোনো দাবি নেই। এরকম ইউনিক জিনিস আমরা কিন্তু কোনো হোমস্টেতে পাইনি। মানে সব জায়গায় পাকোড়া, চিকেন পাকোড়া, ভেজ পাকোড়া এইসব খেয়েছি, মোমো খেয়েছি, এদের ডিমের পাকোড়া কোনোদিনও খাইনি। চলো খাওয়া যাক, দেখি কেমন। টু গুড। ডিম ঠাসা, দেখতে পাচ্ছ, দারুণ দারুণ লাগছে। আমি ভাবছি সবকটা সাবড়ে দেবো কিনা, যদিও জানে ডিমের পকোড়া দিয়েছে, তাই না রেখে লাভ নেই, কারণ বাইরে বেরিয়ে যদি না দেখতে পায় আমি শেষ। চলো চাটা একটু খাওয়া যাক। আর সত্যি বলতে ঘরে থাকতে ইচ্ছা করছে না, কারণ ঘরের বাইরে থেকে কালিম্পং শহরের এত সুন্দর রাত্রে একটা ভিউ দেখতে পাচ্ছি। আমাদের জানালার বাইরে থেকে ঠিক এই রকম কালিম্পং শহরের রাত্রের ভিউ, আর সাথে গরম গরম লিকার চা, আর সাথে ডিমের পকোড়া। এর থেকে ভালো সন্ধে বোধহয় হতে পারে না রামধুরা গ্রামে। তো আমরা বারবার বলছি, তোমরা রামধুরাতে এলে এই হোমস্টেটা মিস করো না, দুর্দান্ত। এটা একটা হিডেন জেম বললেও ভুল বলা হবে। এই হোমস্টে ডাইনিংটা কিন্তু খুব বেশি বড় আর অ্যাস্থেটিক না হলেও বেশ সুন্দর। তবে তার চেয়েও বেশি সুন্দর এই দিদির হাসি ভরা মুখটা। দিদি ভীষণ মিশুকে, তাই বিন্দুমাত্র জড়তা না রেখে আমাদের বেশ অনেকক্ষণ গল্প হলো। ঘড়িতে এখন সময় 9:30। আমাদের ডিনারটা রাত্রে ঘরেই আমরা নিয়ে নিয়েছি। তোমরা দেখে অবাক হয়ে যাবে ডিনারে যে পরিমাণ মাংস এনারা দিয়েছেন। আমি শুধু দেখাই, দাঁড়াও।
এই হলো গরম গরম রুটি, আর এইখানে দেখাই স্যালাড রয়েছে, আর এখানে পাঁপড় রয়েছে। আসলে রাত্রে এরা চিকেন স্যালাডের সাথে আরেকটা ভাজি দেয়, কিন্তু আমাদের এই দুপুরে পাঁপড়টা খেয়ে এত ভালো লেগেছিল, আমরা বলেছিলাম যে কোনো রকম ভাজি দিতে হবে না, আমাদের ওই পাঁপড়টা আবার লাগবে। তো সেই জন্যে এই হোমস্টের যে দিদি, উনি আমাদের ওই ভাজির বদলে পাঁপড়টা দিয়েছে। বেশি কথা আর বাড়িয়ে লাভ নেই, এবার আমরা চটপট ডিনারটা সেরে ঘুমিয়ে পড়বো, কারণ কালকে আমাদের একটা লম্বা জার্নি রয়েছে, আর কালকে তোমাদের জন্য আমরা একটা খুব ইউনিক ভিডিও প্রেজেন্ট করতে চলেছি। তো চোখ রেখো আমাদের এই ঘুরছে বাঙালি চ্যানেলে। আর আজকের মতো শুভরাত্রি। পাহাড়ি গ্রামের সকাল আমার মতে পৃথিবীর সবচেয়ে নীরব অথচ সব থেকে সুরেলা জাগরণ। এখানে ভোরের আলো যখন ধীরে ধীরে পাহাড়ের কাঁধে এসে বসে, তখন মনে হয় প্রকৃতি নিজেই যেন নতুন দিনের জন্য প্রার্থনা করছে। কথা দিচ্ছি যে একবারই সকালের প্রেমে পড়বে, তার মনে পাহাড় চিরদিনের জন্য একটা ঘর বানিয়ে নেবে। গুড মর্নিং। সকালে পাহাড়ি গ্রামে হাঁটার যে মজা, এই মজাটা যে একবার পেয়েছে সে বোধহয় পাহাড়ে এলে না কোনোদিন এই চান্সটা আর মিস করে না। এই যেমন দেখো, আমি যখনই পাহাড়ে আসি চেষ্টা করি অন্তত সকালটা পায়ে হেঁটে যেখানে রয়েছি তার চারপাশটা এক্সপ্লোর করার। কালকে আমরা এসেছিলাম রামধুরা গ্রামে, যখন গাড়ি থেকে নামি না একদম মনটা খারাপ হয়ে গিয়েছিল, মানে এত হোমস্টের ভিড়। আর আমাদের হোমস্টে দিদি বলছিল না যে 85টারও নাকি বেশি হোমস্টে রয়েছে এই গ্রামে। কিন্তু মজার বিষয় হচ্ছে, তোমরা যখন ওই হোমস্টের ভিড়গুলোর যে জায়গাগুলোতে, সেই জায়গাগুলো ছেড়ে একটু পায়ে হেঁটে সামনের দিকে এগো বা পিছনের দিকেও আসো, এত দুর্দান্ত ছবির মতো সুন্দর এই গ্রাম তোমরা না এলে বিশ্বাস করতে পারবে না। রামধুরা একটা নেপালি শব্দ, ধুরা শব্দের অর্থ হচ্ছে গ্রাম, আর রামের মানে তো জানো। আমার মনে হয় যে রাম যদি কোনো গ্রামে বসবাস করতেন, সেই গ্রামটা বোধহয় এরকম ছবির মতো সুন্দর হতো। হ্যাঁ, এটা ঠিক যে এই গ্রামে প্রচুর হোমস্টে রয়েছে, কিন্তু আবার এটাও ঠিক যে তোমরা যদি হোমস্টেগুলো ছেড়ে একটু বাইরের দিকে আসো, এই গ্রামকে তোমাদেরকে, মানে যারা পাহাড়কে ভালোবাসো, তোমাদেরকে দেওয়ার মতো এখনও অনেক উপাদান সাজিয়ে বসে আছে। আমি বলবো এসো, তোমরা এই গ্রামে এসো, ভালো লাগবে। তবে চেষ্টা করো হোমস্টেগুলো যেখানে রয়েছে তার বাইরে একটু পায়ে হেঁটে এক্সপ্লোর করার। আমি শেষ 8 ঘন্টা ধরে এই গ্রামে হাঁটছি, আর প্রতিটা বাঁকে বাঁকে পাহাড় সৌন্দর্যের ডালি সাজিয়ে বসে আছে আমার জন্য। তোমরা রামধুরা গ্রামে না এলে বুঝতে পারবে না যে সকালের রামধুরা কতটা সুন্দর। এই যে দেখো, আমার পাশে যে ছেলেগুলো দৌড়াচ্ছে, এখানে আমি দেখলাম একটা জায়গায় পোস্টার দেওয়া আছে যে এখানে বক্সিংয়ের কোচিং দেওয়া হয়। তো তারা ওই আর কি তার আগে ওয়ার্ম আপ করছে কোচিং নেওয়ার আগে। যাই হোক, যেটা বলার জন্য এই ভিডিওটা করা, সেটা হলো তোমরা রামধুরা গ্রামে এলে মহাদেব ধাম, হনুমান টপ এগুলো তো এক্সপ্লোর করবেই, কিন্তু তার সাথে সাথে রামধুরা গ্রামের এই সকালটাকে মিস করো না। কারণ এত সুন্দর, এত মিষ্টি একটা সকাল, আর এত শান্ত চারিদিকে। আমি কিন্তু কোনো ভিউ পয়েন্টে আসিনি, একদম রাস্তার ওপর থেকে সকালে হাঁটছি। দেখতেই তো পাচ্ছ গাড়ি ঘোড়া একদমই নেই। আমার এই 8 ঘন্টা হাঁটা পথে বোধহয় 2 থেকে 3টে গাড়ি গেল, আর এই ছেলে কটা দৌড়ে দৌড়ে গেল। এর বাইরে আমি আর কাউকে দেখতে পাইনি। এত নিস্তব্ধ লাগছে এই সময়টা, সত্যি মনে হচ্ছে যে এখন একটা বোধহয় কোনো অফবিটে এসছি। আর সবথেকে বড় কথা হচ্ছে রাস্তাও খুব একটা চড়াই উতরায় না। তো তোমাদের বাড়িতে যারা বয়স্ক লোকজন আছে, তারা যদি এইখানে আসে, তারা খুব অনায়াসেই সকালটাকে উপভোগ করতে পারবে। বাকি আজকে আরেকটা মন খারাপের বিষয় হচ্ছে, এবারের মতো আজকে আমাদের পাহাড়ের শেষ দিন। আমরা আজকে নেমে যাব নিচে, কারণ এই সময় প্রচুর ধস নামছে। কালকেও সেবকে ধস নেমেছিল। আজকে হয়তো এবারের মতো পাহাড়ে আমাদের শেষ দিন, কিন্তু আজকের দিনটা আমাদের কাছে সব থেকে লম্বা আর চ্যালেঞ্জিং। কারণ আমরা এমন একটা ভিডিওর প্ল্যান করেছি যে ভিডিও ইউটিউবে বোধহয় আর নেই। সেটা কি, সেটা দেখতে চোখ রেখো আমাদের নেক্সট ভিডিওতে। বাকি চলো, হাঁটতে হাঁটতে আমাদের হোমস্টের কাছাকাছিও চলে এসেছি। আমি এবার যাব, ব্যাগ ট্যাগ প্যাক করবো, তারপর ব্রেকফাস্টটা করে বেরিয়ে পড়বো এখান থেকে শেয়ার গাড়ির খোঁজে। কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি সব বলবো, তবে পরের ভিডিওতে।
প্রচণ্ড তাড়াহুড়ো করছি আমরা, আমাদের ব্রেকফাস্টও দিয়ে দিয়েছে আর আমাদের গাড়ি আসারও সময় হয়ে গিয়েছে। এখন চলো দেখি আমাদের জন্য কি কি ব্রেকফাস্ট রেডি করেছে দিদি। ব্রেকফাস্টটা করে নিই চটপট, তারপর বলছি এখান থেকে গাড়ি ধরে আমরা কোথায় যাব। তার আগে তোমাদের সাথে আলাপ করিয়ে দিই আমাদের একটা খুদে বন্ধুর সাথে। হোয়াট ইজ ইউর নেম? বাচ্চাটা এত কার্টুন দেখায় ব্যস্ত, কথা বলতে পারছে না। যাই হোক, আমরা চটপট আমাদের ব্রেকফাস্টটা সেরে নিই, তারপর আমাদের চটপট বেরিয়ে যেতে হবে। ছবির মতো সাজানো এই গ্রাম ছেড়ে আজ আমরা নেমে যাব সমতলের পথে। তবে সেবকের রাস্তা ধরে নয়, লাভার দিক থেকে গরুবাথা নয়, কোনো রিজার্ভ গাড়ি করে নয়। কিভাবে সেটা না হয় তোমাদেরকে পরের ভিডিওতে বলি। আপাতত আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব শিগগির পরবর্তী কোনো ভিডিওতে। আর এই ভিডিওটা দেখতে তোমাদের কেমন লাগলো সেটা ভালো মন্দ যেমনই হোক, পারলে প্লিজ আমাকে একটা কমেন্টে জানিও। আর যদি তোমরা এই বার্মেক মহাদেব ধামের তাৎপর্য আর আয়ুদান সম্বন্ধে জানতে চাও, তাহলে এই ভিডিওর শেষ অংশটুকুও দেখে নিতে পারো। তাহলে আপাতত বন্ধুরা, আজকের মতো আমার গল্পের নোটে গাছটা এখানেই মোড়া। और जी और एक बार बताएंगे इसका तात्पर्य है, मतलब ये पॉन्ड का? ये ऐसा है, यहाँ पर ना सर जितना भी मोनास्ट्री जो गुम्पा बोलते हैं यहाँ पर, गुम्पा में और यहाँ पर जितना भी लोग अब बुद्धिस्ट लोग हैं, जी तो ये मछली का अर्थ होता है आयु डोनेट करते हैं। आयु डोनेट। जैसा हम लोग को यहाँ पर जब अंतिम में दिया संस्कार बोलते हैं, हाँ महाराज जी। जो डेड बॉडी जला देते हैं, जलाने के बाद अंतिम में जो अस्थि बोलते हैं, नाभि। वो शेष ले जा करके आटा का डल्ले में बना करके वो मिट्टी के अंदर हम दे लोग देते डाल हैं। देते हैं। वो खुला में देते हैं। वो कौन खाएगा? हाँ। मछली खाएगा। हाँ तो मछली खाने के बाद वो मछली भी बोलते हैं कि हम लोग को भी आयु डोनेट करने के लिए मछली नहीं चाहिए, इसीलिए मछली का यहाँ पूजा करते हैं ले के, अच्छा फिर उन लोग पूजा करके छोड़ देते हैं यहाँ पर। अच्छा जी। क्योंकि हम लोग का सही सलामत रहना चाहिए, आयु बढ़ना चाहिए। जैसा हम लोग एज हम लोग का 90, 95, 100 होना चाहिए, शताब्दी होना चाहिए, इसीलिए हम लोग को पूजा करके यहाँ पर छोड़ देते हैं। कोई ये सिर्फ बुद्धिस्ट लोग ही करते हैं या हिंदू लोग नहीं भी ना, करते सभी करते हैं। ये सभी। बात तो सही बात लगा, क्योंकि एकदम। हम लोग भी अभी एक बात समझ लिया कि जैसा बनारस में हम लोग जाते हैं, हाँ हाँ जी। मणिकर्णी घाट है, हाँ। वहाँ 108 घाट है ना, हाँ, हाँ। जैसे हरिचंद्र घाट है, वहाँ पर थोड़ा सा जला देते हैं, हाँ लकड़ी सकड़ी वगैरह जला देते हैं, उसके बाद खोला में डाल देते हैं। जी जी। तो मैंने वहाँ का जितना भी मैं पंडा लोग हैं उनको भी मैंने पूछा, तो पूछने के बाद क्या बोलता है, अरे पंडित जी ये आप क्या बात बता रहे हो, आपका नश्वर शरीर है वो तो मर चुका है, उसमें तो कुछ नहीं है, जान नहीं है। हम लोग को तो देखने में जलाया नहीं, कुछ किया नहीं, हम लोग को अब बोल के हम लोग को ये जला दिया। तो थोड़ा बचा हुआ वो मछली खाएगा। क्यों खाएगा? कि मछली हम लोग को भी आयु डोनेट करते हैं, उनको भी हमारा शरीर खा जाता है, इसीलिए हम लोग को मछली चढ़ाए। ये बात है, सभी का बात तो ये बात मैंने समझा, अच्छा लगा बहुत। लेकिन बुद्धिस्ट लोग नहीं चढ़ाए, सभी लोग चढ़ा सकते हैं। बहुत बढ़िया। इसीलिए मागुर माछ जो मछली यहाँ चढ़ा देते हैं वो नहीं खाते। जी जी। बात है। अब जैसा अब ये रेड कलर का जितना हाँ भी हाँ मछली रेड कार्प है उधर। सफ़ेद कलर का है, हाँ। और पीला कलर का है, जितना भी मछली है ये जो चढ़ाए ये नहीं खाते और वगैरह खा देते हैं। जी ठीक है महाराज। थैंक यू सर। বার্মেক মহাদেব ধামের অফিসিয়াল ফেসবুক সাইট, ইউটিউব সাইট আর ইনস্টাগ্রাম সাইট আছে। তোমরা যারা এই মন্দিরের ভেতরে কি আছে সেটা দেখতে চাও, তারা এই ইউটিউব চ্যানেল ফলো করলে বা ইনস্টাগ্রাম ফলো করলে ভেতরে দেখতে পাবে। তবে আমি একটু বলে দিই, যেহেতু ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ না, আমরা যেটা দেখলাম সেটা হলো ওখানে একটা শিবলিঙ্গ রয়েছে এবং একটা পাথরের, মানে একদম যেটা অরিজিনাল পাথরের চাই, দুটো বড় বড় পাথরের চায়ের মধ্যিখানে একটা শিবলিঙ্গ রাখা, এবং মহারাজজি বললেন ওটা প্রতিনিয়ত বাড়ছে এবং ওপর থেকে মহারাজজি বললেন যে আমরা জানি না কোথা থেকে আসে, ওপর থেকে জল আসছে এবং সেটা শিবলিঙ্গের মাথা ছুঁয়ে নিচে চলে যাচ্ছে। কি অদ্ভুত এই দৃশ্য, তোমরা না দেখলে কল্পনা করতে পারবে না। এবং যেটা বলছিলাম যে ওই যে ন্যাচারাল যে বোল্ডার রয়েছে ওইটার আকৃতি পুরো নন্দী মহারাজের মতো।